হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর দেখতে দেখতে এবছরের মতনও গণেশ পুজো চলে এসেছে। তাই সকাল থেকে নানান ধরনের আয়োজন করছি ঠাকুরের জন্য। ঘুম থেকে উঠেছি অনেক আগেই। সকাল সকাল উঠে আগে ঠাকুরের জন্য খিচুড়ি, 5 রকমের ভাজা এগুলো করে রেখেছি। আর এখন সময় ঠাকুরের জন্য নানান ধরনের মিষ্টি বানানোর। ক্যালিফোর্নিয়াতে ঘোরার ভ্লগগুলো শেয়ার করতে করতে মাঝখানে দুটো পুজো চলে এসেছে। একটা তো জন্মাষ্টমী, মাঝখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকে গণেশ চতুর্থী। এই ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করে বাকি ঘোরার ভ্লগগুলো ঠিকের পরে আবার শেয়ার করব। আমরা প্রবাসে আসার পরে ঠাকুরের যে কোনো পুজোর জন্য ভোগের প্রসাদ বানানোর কথা মনে পড়লে মাথার মধ্যে যেন হাজারটা আইটেম চলে আসে। কোনটা দেবো আর কোনটা দেবো না সেটা ভাবি। কিন্তু এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, সবটাই নিজেদের করতে হয়, তাই অনেক কিছু ইচ্ছা থাকলেও করে ওঠাটা সম্ভব হয় না। তাই আমরা যেটুকুই পারি সেটুকুই করার চেষ্টা করি। আজকে আমার মাথাতেও অনেক ধরনের মিষ্টি বানানোর কথা এসেছে, কিন্তু শেষমেশ 4 ধরনের মিষ্টি বানাবো বলে মনস্থির করেছি। তার মধ্যে কাঁচাগোল্লা, গাজরের হালুয়া, আর গণেশজির পছন্দের মোদক, আর সেই সঙ্গে লাড্ডু। এই মিশ্রণটা সবার প্রথম তৈরি হয়েছে কাঁচাগোল্লা বানানোর জন্য। এটার মধ্যে বেশি করে ছানা, সঙ্গে মিল্ক পাউডার, 1 চামচ ময়দা, আর সঙ্গে চিনি রয়েছে। আর ওই মিশ্রণটাকে সবশেষে 1 চামচ ঘি দিয়ে একটু মাখিয়ে নিলাম। ওটা ঠান্ডা হতে হতে এখানে গাজরের হালুয়াটাও বসিয়ে দেব। সামান্য একটু ঘি গরম করে তার উপরে তেজপাতা, দারচিনি আর একটু এলাচ দিয়ে দিয়েছি। সেটা একটু ভালো করে ভেজে উঠলে যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পাত্রটার মধ্যেই সবার প্রথমে আমি একটু দুধ নিয়ে সেটাকে গাঢ় করে নিয়েছিলাম। আমার কাছে নিরামিষ বাসন খুবই কম, তাই যা করার এই দুটো বারবার করে ধুয়ে ধুয়ে করতে হচ্ছে। কাঁচাগোল্লা বানানোর যে মিশ্রণটা সেটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে একটু ঘি মাখিয়ে এটাকে মিষ্টির আকারে শেপ দিয়েছি। সব শেষে এটাকে মিল্ক পাউডারের মধ্যে একটু ডিপ করে নেব। ব্যাস, তো সবার প্রথমে আমার কাঁচাগোল্লা মিষ্টিটাই তৈরি হলো। এদিকে আমার সব কাঁচাগোল্লাগুলো তৈরি হয়ে গেছে, আর আগে থেকে দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ওপর দিয়ে দেবো। আর তার সঙ্গে কয়েকটা কেশরের দানাও দিয়ে দেবো। এদিকে আমার কাঁচাগোল্লাটা একেবারে রেডি হয়ে গেছে, আর এটা এদিকে হতে থাকুক। ততক্ষণে গাজরের হালুয়া করার জন্য সবার আগে যে দুধটাকে একটু গাঢ় করে নিয়েছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা হতে হতে দ্বিতীয় মিষ্টির জোগাড়টাও করে নেব। এখন বানাবো বেসনের লাড্ডু, তাই বাটিতে পরিমাণ মতন একটু বেসন ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি একটু গাঢ় করে। আর ওদিকে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এক এক করে এটাকে ভেজে নেব। সহজে যেভাবে বেসনের লাড্ডু বানানো যায় সেভাবেই বানানোর চেষ্টা করছি। আমি যখন এদেশে নতুন নতুন এসেছিলাম তখন এদেশের মিষ্টির টেস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমাদের কলকাতার মিষ্টি যে ধরনের টেস্ট, আমি ভেবেছিলাম হয়তো সেরকম হুবহু না হলেও কিছুটা অন্তত কাছাকাছি আসবে। আমাদের ঘরের পাশেই একটা স্টোর আছে, সেখানে এত সুন্দর কালারফুল মিষ্টি বিক্রি হয়, দেখে খেতে ইচ্ছা করে। গত বছর এখানে আমার প্রথম গণেশ পুজো ছিল। মিষ্টি তো আমি নিজেও বানিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গেই ওই স্টোর থেকেও আমি কয়েকটা মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের ভোগের জন্য। এবার ভোগ দেওয়ার পরে যখন প্রসাদ খেয়েছি আমরা, তখন ওই মিষ্টিটা খেয়ে মনে হলো ওই পেঁপে বা চাল কুমড়ো দিয়ে যে মোরব্বাগুলো তৈরি করে সেগুলোই শুধুমাত্র চিনির মধ্যে ডিপ করে নানান রং বেরঙের কালার দিয়ে মিষ্টির আকারে গড়েছে আর কি। আর তার উপরও দাম তো আকাশ ছোঁয়া থাকে এখানে। এখানে তো মিষ্টি আবার পিস হিসাবে বিক্রি করা হয় না, কিলো হিসাবেই বিক্রি হয়, তাই পরিমাণেও কম আনতে পারিনি, এদিকে মিষ্টিও টেনে ছিঁড়তে পারছিলাম না। এই যে বেসন দিয়ে বড়া আকারের ভেজে নিয়েছিলাম, সেগুলো হাত দিয়ে একটু ছোট ছোট করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব হালকা করে, যাতে একটু দানা দানা ভাব থাকে।
এদিকে মোদক বানানোর জন্য আবার প্যানের মধ্যে কিছুটা ঘি নিয়ে প্রথম দিকে যে পনিরগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এদিকে পনিরের মধ্যে সামান্য একটু দুধ আরও দিয়ে দিলাম, যাতে পনিরটা আরও নরম হয়ে যায়। আর এদিকে চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে, এর মধ্যে আগে থেকে যে বেসনটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিনির শিরাটা যখন ভালোভাবে টেনে নিয়েছে তখন সবশেষে এর মধ্যে আরেকটু ঘি মিশিয়ে দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। এদিকে আমার লাড্ডু বানানোর জিনিসও তৈরি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে একটু বেশি করে ড্রাই ফ্রুটস দিয়ে দেব, আর হাতে আবারও একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে লাড্ডুর আকারে গড়ে নেব। এদিকে আমার লাড্ডুটাও তৈরি হয়ে গেল, আর ওপর থেকে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এপাশে যে পনিরটাকে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এখন বেশি করে কাজু বাদামের পেস্ট আর তার সঙ্গে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু আঠালো হলে নামিয়ে নেব। একদম শেষে এটার মধ্যে একটু পরিমাণ মতন চিনির গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস, গোলাপের পাপড়ি এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নেব। তারপরে হাতে আবারও ঘি লাগিয়ে মোদকের আকারে এক এক করে গড়ে নেব। এদিকে মোদকের পুরটা তো রেডি হয়েই গেছে। মোদকটাকে এবার নিজের ইচ্ছা মতন করে সাজানোর পালা। তাই আমি মাঝখানে একটু বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে আবার আটকে দেব। এবার নিজের মতন নিজে শেপ দিয়ে নেব, যেরকমটা ঠিক মোদকের শেপ হয় অনেকটা সেই রকম। সুন্দরভাবে মোদকগুলো ডিজাইন করার যে ছাঁচগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে নেই, কিনবো করে আর কেনাই হয়নি। তাই আমি চামচ দিয়েই এটাকে করছি। আমার সব মিষ্টিগুলো এদিকে তৈরি হয়ে গেছে। আর সবশেষে যে গাজরের হালুয়াটাকে সেট হওয়ার জন্য রেখেছিলাম সেটাকে এখন কেটে কেটে মিষ্টির আকারে বের করে নেব। আমি মিষ্টির অনেকগুলো আইটেম বানালেও পরিমাণে কিন্তু অল্প অল্পই বানিয়েছি, কারণ এখানে ঠাকুরকে ভোগ দেওয়ার পরে প্রসাদ দেওয়ার সেরকম লোক পাওয়া যায় না। ওর দুজন বন্ধু আছে যাদের আমি ভ্লগে আপনাদের মাঝে মাঝেই দেখাই। ওই দুজন বন্ধু তো বাধা ধরা, তাছাড়াও সামনে 4টে ঘর আছে। দুজন তো দরজাই খোলেন না, আরও দুজন আছে তাদের ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে। মাঝে মাঝে বিকেলের দিকে ওরা আবার খেলতে বের হলে আমাদের ঘরে আসে, খেলাধুলো করে। ওদের ঘরে একটু দিয়ে আসবো, ব্যাস। এই কয়েকজনই আছে এখানে প্রসাদ দেওয়ার মতন। এদিকে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আবারও হাত মুখ ধুয়ে একটা চুড়িদার পরে নিয়েছি। এবার আর শাড়ি পরলাম না, কারণ সকাল থেকে রান্না করতে করতে অনেকটা সময়ও পেরিয়ে গেছে। আর শাড়ি পরতে আমার অনেকটাই সময় লেগে যায়, যেহেতু আমি শাড়িতে অতটা ইউজ টু না। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন বাইরে ঠাকুরের জন্য দূর্বা তুলতে। এখানে তো আর দূর্বা সেরকমভাবে পাওয়া যায় না, ওই দূর্বার মতনই দেখতে, 3 মাথাওয়ালা ঘাস বলা যেতে পারে। আর এই যে ফুল গাছটায় কত ফুল হয়ে রয়েছে দেখুন। এই গাছটাকে আগেও আমি আপনাদের ব্লগে দেখিয়েছি। আজকে এখান থেকেই ফুল নিয়ে যাব কয়েকটা, ঠাকুরের জন্য একটা মালা বানাবো। মাঝে মাঝে ওই গাছটা থেকে ফুল নিয়ে এসে আমি পুজোও দিই। আজকে এই মালাটা বানিয়েছি। আর এখন ঠাকুরের ভোগ সাজিয়ে দেওয়ার পালা। ভোগটা সাজিয়ে পুজোতে বসে পড়বো আমরা। এদিকে আমার ঠাকুরের ভোগ রেডিও হয়ে গেছে, আর সেই সঙ্গে আমি সাজিয়েও দিয়েছি। এদিকে 5 রকমের ভাজা, আর সঙ্গে খিচুড়ি, আর তার সঙ্গে একটা 5 মিশালি তরকারিও রয়েছে, আর এদিকে মিষ্টি রয়েছে। ব্যাস, এগুলোই আজকে আমি ঠাকুরকে নিবেদন করব। আমার মা যখন আমার এই ভ্লগগুলো দেখে, বিশেষ করে কোনো রান্নাবান্নার ভ্লগ দেখে, তখন শুধু একটা কথাই জিজ্ঞাসা করে যে তুই এগুলো কোথার থেকে শিখলি, কেমন টেস্ট হয়েছে সেটা জিজ্ঞাসা করে না। আমার আর কিছু বলার থাকে না, আমি শুধু একটা কথাই বলি, যখন বাড়িতে যাব তখন তোমাকেও বানিয়ে খাওয়াবো।
তো চলুন, ওদিকে মোটামুটি আমার সব কিছু শেষ হয়ে গেছে, আর এখন গণেশ ঠাকুরকে সাজিয়ে পুজোতে বসার পালা। একটু আগে যে মালাটা বানিয়েছিলাম সেটা এখন ঠাকুরকে পরিয়ে দিলাম। এখানে তো সব সময় আর সব রকম ফুল পাওয়া যায় না। পেছনে যে মালাগুলো দেখা যাচ্ছে ওগুলো একবারে বেশি করে কয়েকটা কিনে রেখেছি। মাঝে মাঝে পুজো হলেই ওগুলোকে বের করি ঠাকুর সাজানোর জন্য বা ঘর সাজানোর জন্য। দেখতে বেশ ভালোই লাগে। ঠাকুরের সামনেটাও এখন গোছানো হয়ে গেছে, আর সেই সঙ্গে আজকে ও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। সকালে প্রসাদ বানানো থেকে শুরু করে ঘর ভ্যাকিউম করা থেকে শুরু করে অনেক কাজ আমাকে এগিয়ে দিয়েছে, যার জন্য আমার কাজগুলো করতেও সুবিধা হয়েছে, আর আমি আমার পছন্দ মতন ভোগ ঠাকুরের জন্য বানাতেও পেরেছি। তো চলুন, এখন আমরা দুজনে আরতি করে আমাদের পুজোটাকেও শেষ করে নেব। এখানে যে গণেশ ঠাকুরটাকে দেখা যাচ্ছে, আজ থেকে প্রায় 10 বছর আগে পুরী থেকে এই গণেশ ঠাকুরটা আমি নিয়ে এসেছিলাম। তারপর থেকে বাড়িতেই পুজো করতাম ছোটোখাটো করে, কিন্তু যখন আমি এখানে এসেছি তখন সঙ্গে করে গণেশ ঠাকুরকেও নিয়ে এসেছি। তবে এটাকে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে গণেশ ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। আর এই গণেশ ঠাকুরটাকেই আমি প্রত্যেক বছর পুজো করি, তবে বিসর্জন দিই না। পুজোর পরের দিন হালকা একটু জলে ডুবিয়ে নিই ঠাকুরটাকে। চলুন তাহলে, এদিকে আমার পুজোও শেষ হয়ে গেছে, আর এখন প্রসাদ দেওয়ার পালা। ঘরের সামনে যে 2 ঘর আছে তাদেরকে আগে দিয়ে আসি। আরও 2 বন্ধু, ওই দাদাদের কাজ শেষ হবে অনেক রাত্রে, তাই তারা অনেক রাত্রে আসবেন। তাহলে চলুন, এখন আমরাও আমাদের উপোস ভাঙবো প্রসাদ দেওয়ার পরে। আর আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।